এই যেই বিস্তারিত আলোচনা করলাম সেই আলোচনাগুলো কার্যকারিতা ইনশাল্লাহ আগামী 10 বছর ঠিকঠাক মতো কাজে লাগাতে পারলে এবং একটু সময় নিয়ে, কারণ রাজনীতি বা এই জায়গাটায় অবস্থান একটা লম্বা সময়ের পরিকল্পনার ব্যাপার, তাহলেই আশা করা যায় ইনশাল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। আসসালামু আলাইকুম। গতকাল আমাদের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব একটা চমৎকার বক্তব্য দেন, যেটা আমার কাছেও বেশ ভালো লেগেছে, এবং তিনি আমাদের কর্মভিত্তিক দলগুলো কে কে পেলো না পেলো সেটা নিয়ে যখন সবাই হিসাব করছেন, সেই সময় তিনি চমৎকার একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে রাজনৈতিকভাবে শক্তিশালী নেতৃত্ব তৈরি করার বিষয়ে, এবং তিনি বোঝাতে চেয়েছেন যে আপনি যখন রাজনৈতিকভাবে শক্তিশালী নেতৃত্ব তৈরি করতে পারবেন তখন আসলে সবাই আপনাকে কদর করবে। কোন কওম এবং কোন জাতি যদি নিজের মাতৃভূমিতে নিজেদের রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, পৃথিবীর কোন জাতি সেই দেশে তাদেরকে সম্মান দেয় না। আজ আমরা কান্নাকাটি করি, অনেক আমাদের আফসোস হয় যে আমাদেরকে মূল্যায়ন করে না, আমাদেরকে এই করে না সেই করে না। আরে তুই মারো তাদের এই সমস্ত মূল্যায়নের। নিজেদের রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করো, পায়ে ছুঁয়ে সালাম করতে বাধ্য হবে। এই বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই। নর্মালি যখন মানুষ তার জনপ্রতিনিধি সিলেক্ট করে তখন অনেকগুলো বিষয় দেখতে চায়, তার পাশাপাশি কিছু বিষয় উজ্জ্বল হিসেবেও থেকে যায়। যেমন এর মধ্যে ডেফিনেটলি আপনার ম্যান পাওয়ার কীরকম, অর্থাৎ আপনার ওখানে সাংগঠনিক শক্তি কীরকম, আপনার মাসল পাওয়ার বলতে যে অবৈধ উপায়ে কিছু সেটা না, বরঞ্চ কোনো ধরনের ঘাত প্রতিঘাত আসলে আপনার এলাকাবাসী বা যারা আপনাকে সাপোর্ট করছে তাদেরকে আপনি কিভাবে টেক কেয়ার করতে পারবেন সেই জিনিসটা। এবং তৃতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা মানি ম্যানেজমেন্ট ইস্যুটা চলে আসে, অর্থাৎ 3M যদি আমরা চিন্তা করি, মানি, মাসেল এবং ম্যান পাওয়ার, এই তিনটার একটা সংমিশ্রণ দেখতে চায় তারা। এবং রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে গেলে আপনার এই তিনটার সমন্বয়ে কিছু পিলার আছে, যেই পিলারগুলো আমাদেরকে সাকসেসফুলি অ্যাচিভ করতে হবে, তবেই আসলে আমরা নিজেদের নেতৃত্ব স্টাবলিশ করতে পারবো। আমি একটা একটা করে যদি একটু আসি, প্রথমেই যেই বিষয়টি আসে সেটা হচ্ছে যোগ্য নেতৃত্ব। অর্থাৎ আপনি যাদেরকে নেতৃত্বের জায়গায় রাখবেন সংগঠনের, তাদেরকে সেইটার উপযোগী হতে হবে এবং তাদেরকে দূরদর্শী সম্পন্ন যেমন হতে হবে, পাশাপাশি এইটা নেসেসারি না আপনি আপনার নেতৃত্ব সিলেকশনে অবশ্যই দেখবেন দিনদারিতা, কিন্তু তার পাশাপাশি আপনাকে বিভিন্ন জায়গার স্পেশালাইজড মানুষদেরকে নিতে হবে, কারণ তাদের সমন্বয়ে যখন আপনি নেতৃত্ব তৈরি করবেন তখন আপনি সমাজের বিভিন্ন ধরনের মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটা আপনার জন্য বোঝা সহজ হবে। এবং আপনার নেতৃত্বকে অবশ্যই গতানুগতিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর পাশাপাশি দূরদৃষ্টি, যে কথাটা বলছিলাম যে আপনার 10 বছর পরে কি হতে পারে সেই চিন্তা নিয়ে, সেই প্ল্যানিং নিয়ে এখনই কাজ করতে হবে। এবং অতীত ইতিহাস খুব ভালো মতো জানতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, এবং এই ব্যাপারগুলো যখন অ্যানালাইসিস করতে থাকবে, প্রচুর যখন নিজেদের মধ্যে ডিসকাশন হবে, তখন আসলে সেই নেতৃত্ব বুঝতে পারবে যে এই মুহূর্তে আপনার কি করা উচিত বা আপনাদের কি করা উচিত। তো এবং একটা 10 বছর 15 বছর একটা রোড ম্যাপ থাকা লাগবে অবশ্যই, যে রোড ম্যাপে আপনি আসলে সংগঠনটাকে কোথায় কোথায় নিয়ে যেতে চান, কোন পর্যায়ে নিতে চান, সেই ব্যাপারটা ক্লিয়ার মেসেজ আপনার লিডারশিপের প্রত্যেকের কাছে থাকবে। এবং ইয়দ নির্ভর লিডারশিপ থাকা প্রয়োজন, কারণ যেহেতু ইয়দদের একটা বড় অংশের হচ্ছে সামনে কাজ করার সুযোগটা অনেক বেশি থাকে, তাদের এনার্জি অনেক বেশি থাকে, তাদের সব কিছুর সাথে সমন্বয়টা অনেক ভালো থাকে, তেমনি এটার একটা ব্যালেন্স থাকতে হবে। অর্থাৎ যারা এক্সপিরিয়েন্সড আছে সেই এক্সপিরিয়েন্স লিডারশিপকে সামনে রেখে তাদের সাথে সমন্বয় করে একটা যৌথ লিডারশিপ তৈরি করতে হবে। সো যোগ্য নেতৃত্ব এই ক্ষেত্রে প্রথম পিলার। দ্বিতীয় পিলার যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আপনার দলীয় এবং আপনার দলের বাইরে দেশকে নিয়ে আপনাদের চিন্তা ভাবনা, স্পেশালি পলিসি ডেভেলপমেন্টে আপনি কী রকম কাজ করছেন, এইটা দুইভাবে কাজে আসবে। একটা হচ্ছে আপনার দলের পলিসিগুলো এবং রিসেন্ট সিচুয়েশনের সাথে ব্যালেন্স করে আপনি পলিসি কি ডেভেলপ করছেন সেটা যেমন একদিক দিয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করবে, তেমনি জনগণ দেখতে চায় যে গভর্নমেন্ট যেই জায়গাগুলোতে লিমিটেশন আছে, চ্যালেঞ্জে ভুগছে, সেই জায়গায় আপনি কি পলিসি নিয়ে আসছেন।
অর্থাৎ ধরেন আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে চান, তাহলে আপনি কি ভালো মিলিটারি সিস্টেম বুঝেন, ডিফেন্স সিস্টেম বুঝেন, আপনি কি ফরেন পলিসি বুঝেন, আপনি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিভাবে করতেছেন, আপনি ইনভেস্টমেন্ট কি নিয়ে আসতে পারবেন, বা আপনি সেক্ষেত্রে কি ধরনের পলিসি ডেভেলপ করতেছেন, আপনার যে এনার্জি রিলেটেড ইস্যুগুলোতে আপনি কি ধরনের কাজ করছেন। সো এই যে বহির্মুখী একটা দেশ চালাতে গেলে যত ধরনের পলিসি সিস্টেমগুলো ডেভেলপ করা লাগে, সেটাকে আপনি ডেভেলপ করতে পারছেন কিনা, বা সেই ধরনের প্রস্তাবনায় আপনি সরকার যেই চ্যালেঞ্জগুলো ফেস করে সেখানে ওভারকাম করার একটা সুযোগ আপনি করে দিতে পারেন কিনা, এটা কিন্তু একটা বড় বিষয়। সো আপনাকে ওই ধরনের এক্সপার্টিস ডেভেলপ করতে হবে, যার কারণে একে তো আপনার দলীয় পলিসির কারণে আপনার লোকবল বৃদ্ধি পাবে, মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে, পাশাপাশি আপনি দেশ চালানোর জন্য যে পলিসিগুলো দরকার হয়, যেই চিন্তা ভাবনা, যেই রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে যেতে হয়, সেই বিষয়গুলো আপনি কতটুকু বুঝেন সেটাও আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। অর্থাৎ এটা আপনার সেকেন্ড পিলার। থার্ড পিলার যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফান্ডিং। অর্থাৎ আপনার টোটাল আপনার পার্টির হচ্ছে ফান্ডিংয়ের ক্যাপাসিটি এবং সেটা ম্যানেজমেন্ট কতটুকু আপনি করতে পারেন, সেই বিষয়টা ইম্পর্টেন্ট। এখানে অনেকে আগেই ধরে নেয় যে আমরা তো ছোট দল, হয়তো আমাদের ফান্ডিংয়ের ওরকম সুযোগ নেই। আবার অনেকে হয়তো বলতে পারে যে আমরা তো অনেক কিছু করতে পারি না, আমরা অনেক ভাবে ডিসঅনেস্টভাবে ফান্ড কালেকশন করতে পারি না। দ্যাটস টোটালি ফাইন। আমাকে ফান্ডিং ম্যানেজমেন্টের জন্য, ফান্ড কালেকশনের জন্য যে ডিসঅনেস্ট হতে হবে, বিষয়টা এমন না। আমি আপনাকে খুব ক্লিয়ার বলি, আপনার মনে আছে কিনা, আপনি ইলেকশনের সময় আমাদের কিছু কিছু যারা নেতৃত্বে আসতে চেয়েছিলেন, সেরকম অনেকেই কিন্তু ক্রাউড ফান্ডিংয়ের সাথে পরিচয় করে দিয়েছিলেন আপনাদেরকে। অর্থাৎ তারা কত টাকা ফান্ড আসবে সেটা যেমন তারা আপনাদের কাছে আবেদন করেছিল, যে আপনাদের কাছে ফান্ড চেয়েছিল, এবং কত টাকা আসতেছে এবং কোথায় খরচ হচ্ছে, প্রায়োরিটি এরিয়াগুলো তারা সেট করে সেগুলো আপনাদের কাছে ডিসক্লোজ করেছিল। তো এইটা খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আপনি ফান্ডিং বলতে, ঠিক আছে, আপনার বড় ফান্ড গিভিং যাদের রিসোর্স আছে তারা আপনার সাথে অ্যাটাচ নাও থাকতে পারে প্রথম দিকে, দ্যাটস টোটালি ফাইন। বিশ্বের অনেকগুলো হচ্ছে ফান্ডিং মডেল, অনেকগুলো পলিটিক্যাল পার্টির এইভাবেই ডেভেলপ হয়েছে যে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে, অর্থাৎ ছোট ছোট ফান্ড জনগণ আপনাকে দিয়েছে। এটা ডিপেন্ড করে আপনি জনগণের ইস্যুগুলোকে, জনগণকে আপনি কতটুকু আপনার করে আসলে ভাবতে শেখাচ্ছেন। অর্থাৎ তাদেরকে বিলিভ করাতে হবে যে আপনি তাদের জন্য কাজ করছেন, তাহলে জনগণ আপনার সাথে থাকবে। এবং আপনার পার্টির লোকদেরকে যখন আপনি বিলিভ করাবেন যে এই ফান্ডটা কেন দরকার, কিভাবে এটা ডেভেলপ করবে, সেইটা কিন্তু তখন তাদের মাথায় ওই জিনিসটা ঢুকবে, এবং তারা কিন্তু তখন ফান্ডিং বিষয়টার প্রতি স্ট্রিক্টলি হচ্ছে নিজেদের যেই, তারা কিন্তু ফান্ডিংয়ের বিষয়ে খুব স্ট্রিক্টলি বিষয়টা দেখবে। এই ক্ষেত্রে আমি ফান্ডিং নিয়ে আরেকটা এপিসোড করব, যেখানে হচ্ছে আমি পলিটিক্যাল পার্টিগুলো কীভাবে ফান্ড রেজ করতে পারে সেটা অবশ্যই জানাবো। আর ফান্ড ম্যানেজমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট। দেখেন, আমি একটা অনুষ্ঠান করলাম, খুব বড় করে প্রোগ্রাম করলাম, কিন্তু আসলে প্রোগ্রাম বড় হলো, বাট এটার আউটকামটা ওইভাবে অ্যাচিভ হলো না। তাহলে সেইখানে আমি কতটুকু রিসোর্স ইউজ করব, কতটুকু ফান্ড ইউজ করব, সেটা আমাকে বুঝতে হবে। অর্থাৎ আমি যত স্মল স্কেলে ফান্ডিং ইউটিলাইজ করে লার্জ স্কেলের বেনিফিট নিয়ে আসতে পারি, আরও অপরচুনিটি ক্রিয়েট করতে পারি। সো দ্যাটস দ্য অ্যাকচুয়ালি সিক্রেট অফ ফান্ডিং। সো আমাকে ফান্ড এইভাবে ম্যানেজ করতে হবে। এটা নিয়ে একটা আমি টোটাল এপিসোড করবো ইনশাল্লাহ সামনে। আর আরেকটা ব্যাপার, যেটা ফাইনাল যে জিনিসটা আমি মনে করি, সেটা হচ্ছে যে মানুষের সাথে সম্পৃক্ততা। সো এই সম্পৃক্ততা বাড়ানোর জন্য আপনাকে পিপল টু পিপল এঙ্গেজ হতে হবে। দেখেন, পিপল টু পিপল এঙ্গেজ হওয়া মানে হচ্ছে, সাপোজ যারা জেনজি আছে বা যারা ইয়ুথ বেস কমিউনিটিটা আছে, তার যে নিডস, তার যে পছন্দ, আবার যারা মিডল এজ কিংবা যারা হচ্ছে ওল্ড এজ পিপল, অথবা ফিমেল এন্টারপ্রেনার যারা, কিংবা হচ্ছে যারা ফিমেল হোম মেকার, সবার এক একটা ক্যাটাগরির এক এক ধরনের প্রয়োজন। তো সেই প্রয়োজনটাকে মাথায় রেখে আমাদেরকে কিন্তু
সেই ধরনের কর্মসূচি হাতে নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ যেটা আপনার ওই ক্যাটাগরি মানুষকে অ্যাট্রাক্ট করবে। সে ফর এক্সাম্পল আপনি গ্যাস, পানি এগুলোর জন্য, তারপর হচ্ছে বিদ্যুতের জন্য আপনি কর্মসূচি দিচ্ছেন রাজপথে, সেটা এক ধরনের। আবার আপনি ইন্টেলেকচুয়াল পিপলদেরকে নিয়ে এইটার পলিসি ডেভেলপ করছেন যে কিভাবে এটা সলভ করা যায়, গোল টেবিল বৈঠক করছেন, সেটা আরেক ধরনের কর্মসূচি। সো দুই ধরনের মানুষকে অ্যাট্রাক্ট করবে। অ্যাকাডেমিশিয়ান যারা আছে, যারা এডুকেটেড পার্সন, তাদেরকে যেমন ওই জায়গাটায় আপনার দলের সাথে অ্যাট্রাক্ট করবে, অ্যাটাচ করাবে। আবার রাজপথের ওটা আপনার রাজপথের যে জনশক্তি আছে তাদেরকে, এবং যারা শ্রমিক আছেন, যারা হচ্ছে খেটে খাওয়া মানুষ, তাদেরকে অ্যাট্রাক্ট করবে, তাদেরকে অ্যাটাচ করবে। সো আপনাকে ওই কর্মসূচি দেওয়ার ক্ষেত্রেও জনসম্পৃক্ত কর্মসূচি দিতে হবে, অর্থাৎ যেটা যেই ক্যাটাগরির মানুষের সাথে যায় সেই ধরনের কর্মসূচি বেছে নিতে হবে। আরেকটি লাস্ট যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আপনার গ্লোবাল ইম্প্যাক্ট, অর্থাৎ আপনার দলের ভয়েসকে আসলে গ্লোবালি শোনা হয় কিনা, আপনার দল কি গ্লোবাল যে পলিটিক্স, আপনার দল যে গ্লোবাল ডিপ্লোম্যাটস যারা আছেন, ফরেন ডিপ্লোম্যাটস যারা আছেন এবং অন্যান্য দেশের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিনা, বা তারা আপনার দলের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিনা, আপনার দলের পলিসিগুলো কি ওই রকম হচ্ছে লেভেলের স্ট্যান্ডার্ড কিনা, যেটা অন্য দেশগুলোকে ডেফিনেটলি ইনফ্লুয়েন্স করবে আপনার সাথে কাজ করার জন্য। সো আপনি তাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারছেন কিনা আপনার দলকে, আপনার দেশের কথাগুলো বলার জন্য আপনি যে আসলে এক্সাক্ট ভয়েস, বা আপনার পার্টি যে আসলে আপনার দেশকে রিপ্রেজেন্ট করছে এরকম একটা স্ট্যান্ডার্ড ভয়েসে এতগুলো মানুষকে, সেটা আপনি তাদেরকে বোঝাতে পারছেন কিনা। সো এই কয়েকটা বিষয়, অর্থাৎ লাস্ট ওয়ান ইজ ফরেন ডিপ্লোমেসি। সো এই জায়গাগুলোতে আপনাকে অবশ্যই কাজ করতে হবে। যখন এই কাজগুলোর সমন্বয় আপনি তৈরি করতে পারবেন, মিনিমাম 5 বছর 10 বছর আপনি কাজ করবেন, তখন একটা ভালো রেজাল্ট আপনি ইনশাল্লাহ আশা করতে পারেন। সো রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করলে অবশ্যই যখন আপনার এই জায়গাগুলো ইনফ্লুয়েন্স তৈরি হবে, তখন আপনার ভয়েসটা ডেফিনেটলি শোনা হবে। তো এই যেই বিস্তারিত আলোচনা করলাম, সেই আলোচনাগুলো কার্যকারিতা ইনশাল্লাহ আগামী 10 বছর ঠিকঠাক মতো কাজে লাগাতে পারলে, এবং একটু সময় নিয়ে, কারণ রাজনীতি বা এই জায়গাটায় অবস্থান একটা লম্বা সময়ের পরিকল্পনার ব্যাপার, তাহলেই আশা করা যায় ইনশাল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। ধন্যবাদ।